দুরন্তপনায় মেতেছে কিশোর। সাত সকালে নেমে পড়েছে নদীর জলে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। বর্ষায় যে নদীর ভরা যৌবন, বৈশাখে সে নদীতে পার হওয়া যায় পায়ে হেঁটে। একই নদীর ভিন্ন রূপ, ঋতু বেঁধে বৈচিত্র্য আসে রূপের। বাবু, কোথায় যাও তুমি? কোথায় যাও? ওপারে যাবা? ওপারে কি তোমাদের বাড়ি? এখানে কোথায় আসছিলা বাবা? নানির বাড়ি। নানির বাড়ি থেকে বাড়ি যাইতেছ? কি কি দিয়ে দিছে তোমার নানি? বোতল, তারপরে ফুলকপি, তারপরে কি বলে? আর মনে নাই? বোতল, ফুলকপি। এখানে কি কাপড় চোপড় আছে না? ঠিক আছে বাবা, যাও, নৌকা দাঁড়ায় আছে। কতটা সংগ্রামী জীবন! ছোট্ট এক বাচ্চা এই দুর্গম পথ পেরিয়ে যাবে ওপারের বাড়িতে। চরাঞ্চলগুলোতে নানা ধরনের সৌন্দর্য। তাই তো কবিরা বারবার প্রেমে পড়েছে আমাদের গ্রাম বাংলার। যাযাবর জীবনের সাথে মিশে আছে খেয়া নৌকার গল্প। কিশোর দলের লাফালাফি আমাকে এক মুহূর্তের জন্য সেই ছেলেবেলায় ফিরিয়ে নিয়ে গেছে। নয়া বানের পানি, কলা গাছের ভেলা, আর চৌপর দিন ঝাপাঝাপি। এসব আমরা ছেলেবেলায় ফেলে এসেছি। ইতিমধ্যে আমাদের নৌকা ঘাটে ভিড়েছে। নৌকায় করে যারা ওপার থেকে এসেছিল তারা ইতিমধ্যে রওনা দিয়েছে বাড়ির দিকে। এগুলো কি সব বর্গা দেওয়া? হ্যাঁ, বর্গা দিচ্ছি। এই যে নৌকায় যাতায়াত করেন, এটা তো আসলে আপনাদের জন্য একটা দুর্ভোগ। মানুষ তো আসলেই দূর, কষ্ট না যা আছে। নদীতে পানি আসতে কেমন সময় লাগবে? আর এই যে এখন আসবে, জ্যৈষ্ঠ মাসে আসবে। মানুষের পাশাপাশি গবাদি পশু, মালামাল কি পার হয় না এই খেয়া নৌকাগুলোতে। চরের এই মানুষদের সাথে পারাপার হয় গবাদি পশু। ছোট্ট একটি ঘোড়ার বাচ্চাকে খুব কষ্টে নৌকায় ওঠানোর চেষ্টা করছিল তার মালিকেরা। অবশেষে নৌকায় উঠাতে পেরেছে। ইতিমধ্যে আমাদের নৌকা ছেড়ে দিয়েছে ঘাট থেকে। নৌকার গুলোয় বসে আমি উপভোগ করছিলাম নানা সৌন্দর্য। শান্ত জলরাশি, শান্ত যমুনার বুক চিরে চলছে আমাদের খেয়া নৌকা। আমাদের সহযাত্রী চরের অগণিত মানুষ। এদের কেউ যাচ্ছে চরে কৃষিকাজ করতে, আবার কেউ বা তার নিজস্ব বাড়িতে। খুব অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে গেলাম এপারের ঘাটে। ঘাটে পৌঁছার সাথে সাথে আমাদের চোখে পড়ল ঘাটপাড়ের নানা সৌন্দর্য। কেউ ঘাস নিয়ে ফিরছে ঘাটের দিকে, কেউ বা গোসল করছে যমুনার জলে। ঠিক এভাবেই ছোট্ট এই ঘাটটি কর্মব্যস্ত হয়ে উঠেছে দিনের প্রথম বেলাতে। আমরা নৌকা থেকে নামলাম। আমাদের সাথে যারা ওপার থেকে এসেছিল তারাও একে একে নামছে নৌকা থেকে। আবার কেউ ওপারে যাওয়ার উদ্দেশ্যে উঠছে খেয়া নৌকায়। কাকা তো তাহলে এই চরের বাসিন্দা? হ্যাঁ, এই চারের বাসিন্দা। একদম নদীর পাড়ে বাড়ি, নদীর পারে বাড়ি। সামনে বর্ষাকাল। সোমবার বর্ষাকাল খুব সমস্যা, বাড়ি ঘর খুব সমস্যা। আর থাকবো কি না এটা কোনো নিশ্চিত নেই। গত বছরও শুনলাম আপনাদের এখানে গত বছরও বাড়ি ঘর ভেঙেছে, এই বছরও ভাঙানের খুব সম্ভাবনা বেশি। এই যে বারবার আপনারা নদী ভাঙনের শিকার, একটা জায়গায় নতুন বাড়ি করা তো একটা খরচেরও ব্যাপার। সয় সম্মতি নাই হিসেবে চরমতি থাকা নাই, অবদান নেই। নদী আল্লাহ মানুষ সবাই। এবার কি আবাদ মৌসুম করছেন? হ্যাঁ, এই বছরও আবাদ মৌসুম হয়েছে। আর আল্লাহ যে কি করবো, নিজের তুবো কিনা আল্লাহ ভালো জানে। এই পারেই থাকেন। হ্যাঁ, যখন এখানে থাকার উপায় থাকে না তখন ওই পাশে যান। এই চর জাগছে কত বছর আগে? 7-8 বছর।
আবার তো নদী কাছাকাছি চলে আসছে। টগবগিয়ে চলছে ঘোড়ার গাড়ি, চরাঞ্চলের জাহাজ। ঘোড়ার গাড়িকে বলা হয় চরাঞ্চলের জাহাজ। সমুদ্রে যেমন জাহাজের বিকল্প নেই, ঠিক চরাঞ্চলগুলোতে ঘোড়ার গাড়ির বিকল্প নেই। পণ্য থেকে শুরু করে যাত্রী সবকিছুই পরিবহন করে ঘোড়ার গাড়িগুলো। দুর্গম এই চরাঞ্চলে কৃষকেরা যে শস্য ফলায়, সে শস্যগুলো ওপারে নিতে ব্যবহৃত হয় ঘোড়ার গাড়ি। নৌকা ঘাট পর্যন্ত পণ্য পরিবহন করে এই গাড়িগুলো। আবার বৈশাখের এই সময় ঘোড়ার গাড়িতে করে নদী পার হওয়া যায়। এ পথ যদি না শেষ হতো। নদী পাড়ের এই মিঠু পথ ধরে যত সামনে এগোচ্ছি তত মনে হচ্ছে এই পথ যেন কখনো শেষ না হয়। চরের প্রথম বাড়ি, এই বাড়িটির পর দিগন্ত জোড়া ফসলের মাঠ। ছোট্ট এই বাড়িতে আমাদের করিম কাকা। আমরা যখন এর আগে এই চরে এসেছিলাম তখন কাকার সাথে দেখা হয়েছিল, কথা হয়েছিল অনেকক্ষণ। আবারও যখন এই চরে আসলাম তখন প্রথম আমরা দেখা করলাম আমাদের করিম কাকার সাথে। কিছুক্ষণ আগে কাকা মাঠ থেকে এসেছে, এখন সকালের খাবার খাবে। আমাদের খুব জোরাজুরি করছিল তার সাথে সকালের খাবার খেতে, কিন্তু আমরা ইতিমধ্যে সকালের খাবার খেয়েছি। তাই তো চাচাকে খুব আন্তরিকতার সাথে বুঝিয়ে আমরা বিদায় নিচ্ছিলাম তার বাড়ি থেকে। চরে এখন ভুট্টা উঠেছে, তাই তো কৃষকদের নানা ব্যস্ততা। যাযাবর এক জীবন, নানা অনিশ্চয়তার পরও এ জীবনে রয়েছে অনাবিল শান্তি। নির্মল হাওয়া একদিকে, নদী আর মানুষের সহজ সরল জীবনযাপন, সবকিছু মিলিয়ে এই চর জীবনকে করেছে নান্দনিকতায় ভরপুর। তাই তো একটু সুযোগ পেলেই চলে আসি এই নান্দনিক জীবনে। এইখানে গরু বাছুর রাখেন? থাকার জায়গা। কি মরিচ রাখছেন না? মরিচগুলা বিক্রি করবেন কতদিন পর? এই যে ব্যাপারী শুকনো মরিচ সবগুলা কিছুদিন আগে 14,000 টাকা দাম করে গেছিল, তখন দেনি খায়। 14,000 টাকা মন দাম হয়েছে মরিচ, এখন কাপ কমে গেছে, এখন কিরকম দাম? এখন 12, 13, 12.5। তার মানে চিন্তা করতেছেন একটু দাম বাড়লে বিক্রি বাড়লে। করবেন। জি, কেমন আশাবাদী যে এত হইলে সাইরে দিব? 14-15। 14-15। 14-15তে বিক্রি করলে কি লাভ হবে? লাভ মানে চালানো উঠে আসবে, চালান উঠে আসবে। এর কম বিক্রি করলে কম বিক্রি হলে লস হবে। লসে তো আর দেওয়া যাবে না। দেখা যাবে। কিরকম মরিচ পাইছেন? এই যে 2 বেড়া মানে ওই কইলাম না যে ওই তো বেড়ার মিলেই তো, বাপ বেটার মিলে আর কি। জি 8-9 মণ। আচ্ছা আচ্ছা, যাক দোয়া করি আপনি ঠিক দামটা যেন পান। আমরা প্রবেশ করছি চরের খুব সাদামাটা এক গৃহস্থ বাড়ির ভেতরে। পাশাপাশি ঠিক মুখোমুখি কয়েকটা ঘর, এপাশে একটা, তার ঠিক পাশটাতে আরেকটা, সামনে আরেকটা। 3টি ঘর, 3টি ঘরের অবয় একদম একই রকম। দেখুন, সোলার তৈরি বেড়া, উপরে লাউয়ের মাচা। বাড়ির এক পাশটাতে সারিবদ্ধভাবে কলা গাছ, আর ঠিক সামনের যে ঘরটি সেটির চিত্র অনেকটা একই রকম। ঠিক চারপাশে সোলার বেড়া, উপরে লাউয়ের মাচা, আর এক পাশে ছোট্ট একটি রান্নাঘর। এপাশে রয়েছে আরও একটি ঘর। এই চর কাটমাতে প্রায় প্রতিটি বাড়ির চিত্র একই রকম। ঘরের উপর লাউয়ের মাচা, লাউ গাছে ফুল আসতে শুরু করেছে। হলুদ ফুল বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করেছে আরো বহুগুণে।
সনের তৈরির বাড়িঘরের ওপরে রয়েছে সবজির মাচা। এই চিত্রটি চরের প্রায় প্রতিটি বাড়ির। ঠিক এমনই এক দুর্গম চরে এসেছি, যে চরে আতঙ্ক বিরাজ করছে নদী ভাঙনের। আর কয়েকদিন পর বর্ষা, ইতিমধ্যে নদীতে পানি বাড়তে শুরু করেছে। চরের মানুষের আতঙ্ক সৃষ্টি হয়েছে সেই সময় থেকেই। ভাইয়ের দিকে একদম বাড়ির গেটেই কলা ধরে আছে। জি এবার আবাদ মৌসুম তো করছিলেনই, জি ভুট্টা ভুট্টা কেমন হয়েছে এবার? মোটামুটি আপনি আসলে আল্লাহ ভাইয়ের তো পরিবারে কয়জন আছে? আর চারজন। 4 জন। কৃষিকাজের বাইরে কি আর কিছু করা হয়? না ভাই আর কোনো কিছু। আবাদ মৌসুমের উপরে নিজের জমি জমাতেই করেন? না আদিবাগি ভাই, নিজের জায়গা জমি নেই। আদিবাগী নিয়ে করেন আর কি। নিজের জায়গা জমি নেই, ওইটা আর পায় না। তো এবার তো মৌসুম কি ভালো হয়েছে? মোটামুটি শুনলাম যে অনেকের মরিচটা নষ্ট হয়ে গেছে, এবার মরিচ নাই। এবার মরিচ আপনি ওই যে বৃষ্টি না খাই গেছে, শুট হয়ে গেছে, সব শুট মরিচ হয়ে গেছে। শুট মরিচ আপনি নাই কি কোন কারো কারো খাই গেছিল, ওই লেগে যে ভুট্টা কাটছে। আচ্ছা, তো বিঘেত ভুট্টা বেশি জুত না। ভুট্টাও তো এবার ওই যে মাঝখানে একটা বাতাসে নষ্ট করে হয়েছে। না একবার ওটা তো কয়েছে মানে এদের ধান ভুট্টা ফেলা দেওয়া করে করে থুরা আসে নাই, কোলা ভুট্টা ফেলা দিচ্ছে আর শুন নাই। তার মানে মৌসুমটা এবার খারাপই গেল। ভাইয়ের তো একদম নদীর পাড়ে বাড়ি, একদম যমুনা নদীর পাশে। গত বছরও ঘরবাড়ি ভাঙছে, কি মনে হয় এবার আসলে? ভাই ভাঙেন যেন আল্লাহ যদি ভাঙে। একদম সাদামাটা। চরের এই কৃষাণ বাড়িতে রান্নাঘর, মাটির চুলার রান্না, 2-1টি পাতিল, পাটখড়ি আর নানা ধরনের জিনিস। বাড়ির এক পাশটাতে কাউনের ক্ষেত। কাউন, গ্রাম বাংলা থেকে কাউনের আবাদ উঠে গেছে আরো অনেক আগেই। আগের মতো এখন আর কাউনের চাষ হয় না। তবে দুর্গম এই চর কাটমাতে এসে আমরা লক্ষ্য করলাম কাউনের আবাদ। শুধু একজন কৃষক নয়, শত শত কৃষক এখানে কাউন চাষ করে। অত্যন্ত পুষ্টিকর এই খাদ্যশস্য আমরা ছোটবেলায় দেখতাম। কাউন দিয়ে পায়েস, কাউন দিয়ে রুটি সহ আরো নানা ধরনের খাবার প্রস্তুত হতো ঘরে ঘরে। এখন আর হয় না। তবে এই চরাঞ্চলে এসে কাউনের আবাদ দেখে সত্যি মুগ্ধ হলাম। যতদূর চোখ যায় কাউনের আবাদ হয়েছে। কাউনের ক্ষেত দেখে আবারও সেই প্রথম যে মেঠো পথ ধরে হাঁটছিলাম, সেই পথ ধরে হাঁটছি চরের অন্য প্রান্তে। যেতে যেতে উপভোগ করছিলাম চরের নানা সৌন্দর্য। এক পাশে ফসলি জমি, অন্য পাশে সুন্দর বসত ভিটা। চরের কৃষকেরা শেষ মুহূর্তের বাদামগুলো ঘরে ওঠাচ্ছে। ক্ষেত থেকে তুলে আনা বাদাম ঠিক এভাবেই শুকোতে দিয়েছে পাশের জমিতে। নিচে দিয়েছে নেট, যেন নিচে থেকে ধুলাবালি বাদামগুলোতে না লাগে। যে বাদামগুলো আমি ধরে আছি এগুলো প্রায় শুকিয়ে গেছে। হয়তো আর 1 থেকে 2 রোদ পর বাদামগুলো বস্তায় করে রাখা হবে বিক্রির জন্য। মূলত এই বাদামগুলো শেষ সময়ে যে কৃষকেরা বাদাম লাগিয়েছিল সেগুলো। প্রথম দিকের বাদামগুলো উঠে গেছে আরও অনেক আগেই, সেগুলো বিক্রি করাও শেষ। কিন্তু এই শেষ মুহূর্তের বাদামগুলো এখন চলছে শুকোনোর কাজ। আর কয়েকদিন পর চরের এই মানুষেরা বিক্রি করবে বাদাম, ভুট্টা সহ আরও নানা ফসলগুলো মাত্র ঘরে আসতে শুরু করেছে। এই ফসলগুলো বিক্রির পর সেই টাকা দিয়ে চলতে হবে তাদের পরবর্তী মৌসুম পর্যন্ত। দুর্গম এক চরে এসে আমরা যখন চরের প্রান্তর ধরে হাঁটছিলাম, তখন দেখা মিলল সৈয়দ জামান চাচার সাথে। নদীর পাড়ে ছাগল বেঁধে রেখে আসছিল তার বাড়ির দিকে।
খুবই সুন্দর একটি বাড়ি, চারপাশে প্রান্তর আবাদি জমি, তার ঠিক মাঝখানে ছোট্ট একটি বাড়ি করেছে আমাদের সৈয়দ জামান চাচা। আমাদের বেশ পিপাসা লাগছিল, চাচাকে বলার সাথে সাথে সে তার বাড়িতে আমন্ত্রণ জানালো। আমরাও দেরি করলাম না, চাচার পিছু পিছু যাচ্ছি তার ছোট্ট বাড়িতে, সুন্দর বাড়িতে। যমুনা নদীর পাড়ে এক ছোট্ট সংসার। সালাম আলাইকুম কাকা, কেমন আছেন? কাকে কি পাট বুনছেন? ঘাস তো প্রচুর হয়েছে। আচ্ছা আচ্ছা, চাচার বাড়ি কোনটা তাইলে? এই যে পাশেরটা। আপনাদের সম্পর্কে কি হয় সৈয়দ জামান চাচা? ভাগ্নে, মামা ভাগ্নে। আসেন পানি খাই, চলুন। রোদ অনেক, মাথায় কিছু একটা দিতেন চাচা। এই যে পাশে আরেকটি বাড়ি, সেই বাড়ির মালিকের সাথে মাত্রই দেখা হলো। সে নিড়ানি দিচ্ছিল তার পাটের জমিতে। যে ছোট্ট যে বাড়িটি, সেটি হলো আমাদের সৈয়দ জামান চাচার বাড়ি। আসলে চরগুলোতে যত দুঃখ কষ্টই থাকুক, তারপরেও রয়েছে এক অনাবিল শান্তি। আমি যদি সামনের ঘরটি দেখাই, চারপাশে কোনো বাড়ি নেই, ফসলি জমির মাঝখানে ছোট্ট এক টুকরো স্বর্গ। এখানে আসলে সুখ বিরাজ করে। যত কষ্ট থাকুক, চরের এই মানুষেরা অত্যন্ত সুখী তাদের এই রূপবৈচিত্র্যের কারণে। চাচার ঘর, একা ভয় লাগে না চাচা? ভয় নাই আমি কি বলবো চাচা, চাচিরে নিয়ে আসতেন। ওই যখন কাম কাজ ঘিরে আপনারা হচ্ছেন মামা ভাগ্নে না? তো মামা কে, ভাগ্নে কে? ও, আপনি ভাগ্নে। আমরা যাচ্ছি দালাই মন্ডল কাকার বাড়িতে। হ্যাঁ, একদম নদী থেকে যে বাতাসটা আসতেছে সরাসরি আপনার ঘরে। যাক, মাশাআল্লাহ, রহমত, আল্লাহর রহমত। কয়জন মানুষ এই আল্লাহর রহমত নিতে পারে বলেন? এই যে আমাদের দালাই মণ্ডল চাচার বাড়ি। আমরা একটু আগে যার ঘরে গিয়েছিলাম, সেই চাচার মামা খাবার এনে রেখেছে বিছানার উপর। এটি হচ্ছে তার বিছানা। এই যে তোশক হিসেবে ব্যবহার করছে খড়, তার উপরে কাঁথা বিছানো, আর তার উপরে মূলত বাড়িটি করা হয়েছে আবাদ মৌসুম করার জন্য। এই যে পাট লাগিয়ে যে শূলাগুলো অতিরিক্ত, সেগুলো রেখেছে, পাশাপাশি নানা ধরনের জিনিস আবাদ মৌসুম। এটাই আসলে চরের এই সংসার, এই বাড়ি, এই জগৎ বলতে এতটুকুই। তবে সব কিছু ছাপিয়ে যে জিনিসটা সব থেকে মুগ্ধ করার মতো, তা হচ্ছে এই যে সামনে যমুনা নদী। একদম নদী থেকে উঠে আসা যে বাতাস, সেই বাতাস এসে লাগছে সেই কলা গাছ, সেই উঠোন, সেই দরজা, সেই ঘর। চাচার ঘরের যে মশারি, সেখানেও এসে বাতাস লাগছে। নদী থেকে উঠে আসা বাতাস সরাসরি গায়ে। এর থেকে শান্তি আর কি থাকতে পারে? এমন জায়গায় আসলে একবেলা না খেলেও মন খারাপ হবে না। এ নদী প্রতি বছর ভাঙে, নদীর একুল ভাঙে অকুল গড়ে। এই তো নদীর খেলা। প্রতি বছরের মতো এবারও ভাঙন আতঙ্কে দিন পার করছে চরাঞ্চলের মানুষেরা। এই যে আমি যে নদীর পাড় ধরে হাঁটছি, এই পাড় ইতিমধ্যে ভাঙতে শুরু করেছে। আর কদিন পর নদীতে পানি বাড়বে, বড় বড় ঢেউ আসতে পড়বে পাড়গুলোতে, ভেঙে যাবে পাড়, বসত বাড়ি, আবাদি জমি, আরও কত কি। যাদের বাড়ি ভাঙবে তারা আবারও অন্য কোনো চরে যে বসতি করবে। এভাবে চরাঞ্চলের মানুষেরা যে জীবনে কতবার ঘর ভাঙে, তার অনেকেই হিসাব বলতে পারে না। আমি এমনও মানুষের সাথে কথা বলেছি যারা বছরে 2 থেকে 3 বার ঘর ভেঙেছে। তার জীবনে ঘর ভেঙেছে 20, 30 কিংবা 40 বার। অনেকে বলতেই পারে না। প্রিয় বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি এই চর কাটমা থেকে। দেখা হবে নতুন কোনো চরাঞ্চলে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।